খাতের বিপর্যয় এটা কোনো দেখার বিষয় নয়, এটা পরিসংখ্যানের বিষয়, এটা তথ্যের বিষয়। ব্যাংকিং খাতের বিপর্যয় আমাদের সামনেই আছে। আরেকটি বিষয় আজকে যে সার্বিক আলোচনায় উঠে আসলো সেটাও আপনার ঐক্যমত একটা আছে এবং বিতর্কের ঊর্ধ্বে, যে কলুষিত নীতি প্রক্রিয়া এটাই কিন্তু এই সংকটকে ত্বরান্বিত করেছে এবং এখনো একটা কালো ছায়া সার্বিকভাবে ব্যাংকিং খাতের উপর আছে। এই যে কলুষিত নীতি প্রক্রিয়া, এটা কিন্তু একটা অন্যতম একটা সমস্যা হিসেবে আমাদের চিহ্নিত করতে হবে। তৃতীয় যে এই বিষয়টা অত বেশি আলোচনায় আসেনি সেটা হচ্ছে, আমি যত শুনেছি ব্যক্তি বিভিন্ন জন থেকে কথার সূত্র ধরে জেনেছি যে এই মুহূর্তে একটা অন্যতম বিতর্কের ঊর্ধ্বে একটা বাস্তবতা আছে, সেটা হচ্ছে আমানতকারীর দুঃখ কষ্ট। এই যে গ্রাহকরা তারা যে তাদের আমানত রেখেছিলেন নিতে পারছেন না, এই কষ্টটা কিন্তু নানা পর্যায়ে একটা নীরব কষ্ট সারা সমাজের মধ্যে আছে। কারণ বিশেষ করে এই ধরনের প্রতিষ্ঠানের গ্রাহক সংখ্যা কিন্তু অসংখ্য, এবং সেটা শুধু ইসলামী ব্যাংক নয়, সব ব্যাংকেরই, বিশেষ করে যে সব ব্যাংক নয়, যেগুলো আপনার যে সংকটের মধ্যে আছে যে ব্যাংকগুলো, তাদের গ্রাহকদের একটা দুঃখের বিষয়টাও আমাদের মাথায় রাখাটা প্রয়োজন। আরেকটি হচ্ছে যে এই সব কারণে এই মুহূর্তে বাংলাদেশের ব্যাংকিং খাত বিপর্যয় একটা সমস্যা, কিন্তু এটার ফলশ্রুতিতে বাংলাদেশে অর্থনৈতিক স্থবিরতাও একটা বাস্তবতা। বাংলাদেশ অর্থনীতি আসলে স্থবির, এখানে সেই অর্থে চাকাগুলো সচল হয়নি এখনো। বিনিয়োগ থেকে শুরু করে সব সূচকগুলো যদি দেখি আমরা, সেখানে এই স্থবিরতার একটা বাস্তবতা জোরালোভাবে আছে। আর দুটো বিষয় আমার মনে হয় বিতর্কের ঊর্ধ্বে, সেটা হচ্ছে এই যে জুলাইয়ের এত আত্মত্যাগ রক্তের বিনিময়ে যে বাংলাদেশ নতুন করে আগাবার একটা সুযোগ পেয়েছে, এটাও একটা সত্য কথা। আমরা যে আজকে যে আলোচনাটা করছি, একটা সমাধানের অন্বেষণ করছি, সেটা হচ্ছে বাংলাদেশ একটা নতুন জায়গায় যাওয়ার চেষ্টা করতে পারে, সুযোগটা তৈরি হয়েছে, এটাও একটা বাস্তবতা অ্যাকচুয়ালি। এবং সর্বশেষ যে বিতর্কের ঊর্ধ্বে যেটা আলোচনা, যেটা আমি তুলে ধরতে চাই, যে আমরা সবাই সংকটের কথা বলেছি, কিন্তু একই সাথে এটাও সবারই আই থিঙ্ক মনের কথা, সংকট বিশ্লেষণটাই একমাত্র কাজ নয়, আমাদের অন্যতম কাজ হতে হবে সমাধান। অ্যাকচুয়ালি সংকেত বিশ্লেষণের মাধ্যমে সমাধানকেই আমাদের গুরুত্ব দিতে হবে, কিন্তু সেই সমাধানগুলো অবশ্যই নৈতিকতার মানদণ্ডে উচ্চ পর্যায়ে থাকতে হবে। আমরা বাস্তবের কথা বলে নৈতিকতার আরেক ধরনের কম্প্রোমাইজ করে সেই সমাধানগুলো টেকসই সমাধান হবে না। এই বিষয়গুলো কিন্তু বিতর্ক নাই, এগুলোর মধ্যে কারো সেখানে কেউ চ্যালেঞ্জ করতে পারবে না। এই যে 6টা কথা আমি বললাম, এটা কিন্তু সবারই একটা গ্রহণযোগ্য একটা বাস্তবতা। এখন আমি যেটা অলরেডি বললাম, যে সংকটের চরিত্রটা আমরা বুঝতে পেরেছি, এটার মধ্যে অবশ্যই অর্থনৈতিক খাত এবং বিশেষ করে ব্যাংকিং খাতে একটা বিপর্যয় যেটা আপনারা বললেন, সেটা সংকটের একটা অন্যতম দিক। কিন্তু কথার মধ্যে অনেকগুলো উঠে এসছে। সেই সংকটের মধ্যে যেমন ব্যাংকিং খাতের সুশাসনের ঘাটতি আছে বা ছিল, বা এখনো হয়তো সেইভাবে সবগুলো অতিক্রম করা যায়নি। একই সাথে অন্যান্য বিষয়, যেমন একজন বলছিলেন যে স্টে অর্ডার, মানে আইনি প্রক্রিয়ার অপব্যবহারগুলো কিন্তু এগুলোতে এক ধরনের অবস্থা তৈরি করেছে। তো আমাদের সমাধানের পথ খুঁজতে গেলে আমাদেরকে কিন্তু সংকটের এই যে বহুমাত্রিকতা, এটাই মাথায় নিতে হবে। এটা শুধুমাত্র ব্যাংকিং খাতের আভ্যন্তরীণ একটা যে, অবশ্যই সেখানে সবচেয়ে বড় নজর, কিন্তু এগুলো এক অর্থে এনেবলড হয়েছে এই যে আইনি প্রক্রিয়ার অপব্যবহার,
তথ্যের অপব্যবহার ইত্যাদি ইত্যাদির মাধ্যমে, এবং সর্বোপরি পলিটিক্যাল গভর্নেন্সের যে চরম একটা অলমোস্ট লাইক এ ক্রিমিনাল পর্যায়ের যে অপব্যবহার, সেই পর্যায়ে এটা গেছে। তো এখন আমাদের সমাধানের পথগুলোর দিকেই আজকে আমাদের নজর দিতে হবে। এই যে সম্মিলিত শক্তি, আপনাদের যে আজকের উপস্থিতি, এটা একদিকে যেমন আপনাদের বেদনার জন্য উপস্থিত হয়েছেন, একই সাথে আপনাদের সমাধানের আকাঙ্ক্ষার জন্য এখানে উপস্থিত হয়েছেন। সেই জন্য আমাদের সমাধানের পথগুলোকে পরিষ্কার করে বোঝা দরকার, উচ্চারণ করা দরকার। অলরেডি উচ্চারিত হয়েছে অনেকগুলো, আমি শুধু হয়তো রিপিট করব কিছুটা। এবং এই আজকে যেহেতু বাজেটের আগে এবং যারা আজকে দায়িত্বে আছেন, নতুন নির্বাচিত সরকার আসছেন, তাদের অর্থনৈতিক টিম আছেন, তাদের কাছে এই মেসেজটাও যাওয়া দরকার। আজকের যে আলোচনা, ব্যাংকিং খাতের বিপর্যয়কে কেন গুরুত্বের সাথে সমাধান করা দরকার, কারণ এটা সমাধান না হলে অর্থনৈতিক ধসও কিন্তু অতিক্রম করা যাবে না। অর্থনীতির যে আমরা স্থবিরতার মধ্যে আছি, সেটাকে যদি অতিক্রম করতে হয়, তাহলে কিন্তু এই ব্যাংকিং খাতের বিপর্যয়টাকে ওই দৃষ্টিকোণ থেকেও আমাদেরকে এটা গুরুত্ব দিতে হবে। অনেক ধরনের সংকট আছে আমাদের বাংলাদেশে, কিন্তু আজকে কোনগুলোতে গুরুত্বের সাথে এই মুহূর্তে নজর দেওয়া দরকার, সেখানে এই একটা বিষয় খুব জোরালোভাবে আমাদের বলা দরকার। সার্বিকভাবে আপনাদের সবার আলোচনায় এসছে, ব্যাংকিং শব্দটা শুনলে আমরা অর্থনীতি শব্দটা সামনে আসে, কিন্তু সবার আলোচনায় যেটা আসছে যে শুধু অর্থনীতি নয়, রাজনৈতিক অর্থনীতিটা হচ্ছে যে প্রেক্ষিতে আমাদের এগুলো বুঝতে হবে। একজন বললেন পলিটিক্যাল ইঞ্জিনিয়ার, উনি হরর মুভির কথা বলেছেন, আমাদের কিনোট স্পিকার। এই যে রাজনৈতিক অর্থনৈতিক দৃষ্টিকোণ ছাড়া এই পুরো বিষয় থেকে পরিত্রাণের কোনো উপায় নেই। বাংলাদেশ যে এই একটা দুরবস্থার মধ্যে পড়েছিল, এখন উত্তরণের চেষ্টায় আছে। এখানে রাজনৈতিক অর্থনৈতিক দৃষ্টিভঙ্গিটা না আনলে কিন্তু আমাদের এখান থেকে উত্তরণ নেই। এটা এক্সপার্টসদের দরকার, অবশ্যই এক্সপার্টসদের পরামর্শ নিতে হবে, কিন্তু সার্বিক বিচারে এটা কিন্তু একটা রাজনৈতিক অর্থনীতির বিষয়। এবং আপনি ব্যাংকিং রেজলিউশন অ্যাক্ট যেটা হলো, তার যে এই যে উপধারা নিয়ে আপনারা প্রশ্ন তুলেছেন, এটার তো কোনো নাই, অর্থনৈতিক ব্যাখ্যা নাই। এটার ব্যাখ্যা একমাত্র হচ্ছে রাজনৈতিক অর্থনীতি। সেই দৃষ্টিকোণ থেকে কিন্তু বিষয়গুলোকে আমাদের দেখাটা খুবই দরকার। এবং এখানে রাজনৈতিক অর্থনৈতিক দৃষ্টিকোণ দেখলে এটা শুধু অর্থ মন্ত্রণালয়ের বিষয় নয়, এটা সার্বিকভাবে পুরো সরকারেরই বিষয়। সরকারের প্রধান থেকে শুরু করে সবার সম্মিলিত সদিচ্ছা ছাড়া এটার সমাধান আসলে নেই। এটা অর্থ মন্ত্রণালয়ের ন্যারো যে জুরিসডিকশন, তার মধ্যে এটার সার্বিক সমাধান ওইখানে নেই। তো আমাদের এটা সার্বিক সরকারের একটা দায়িত্ব, এবং সমাধান যেটা কাঙ্ক্ষিত সমাধান জনগণ চাচ্ছে, তার জন্য সার্বিক সরকারের সেই দৃষ্টিভঙ্গিটা এখানে অত্যন্ত জরুরি। বাট তার সাথে এটাও দরকার, আপনার সমাধানের পথে আমরা বাস্তব ভিত্তিক এবং বিশ্বাসযোগ্য সুনির্দিষ্ট পদক্ষেপগুলো দরকার। যেমন আপনারা এই ব্যাংকিং রেজলিউশন অ্যাক্ট যেটা পাশ হয়েছে, তার কিছু ধারা নিয়ে আপত্তি উঠেছে, এবং সঙ্গত কারণে। কারণ দেখা যাচ্ছে যে যাদেরকে এতদিন বলা হচ্ছিল এবং এখন পরিষ্কার হয়েছে, যাদের যেই কলুষিত রাজনৈতিক অর্থনীতির কারণে যারা এই সমস্যা তৈরির মুখ্য ভূমিকা রেখেছে, তাদেরকে আবার এক ধরনের এই পুরো সিনের মধ্যে প্রবেশের সুযোগটা, এটা অবশ্যই প্রশ্নবোধক একটা চিহ্ন সবার সামনে দাঁড়িয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি, এটা কোনো মতেই। এবং এই বিষয়ে আসলে দ্বিমতের খুব একটা অবকাশ নেই, কারণ এখানে আমাদের সার্বিক বিষয়টা হচ্ছে বিশ্বাসেরও বিষয়, আস্থার বিষয়।
আমাদের এই যে ব্যাংকিং রেজলিউশন অ্যাক্টটা শুধুমাত্র একটা কারিগরি প্রস্তাব নয়, এটা অবশ্যই সার্বিকভাবে একটা আস্থা এবং বিশ্বাসের জায়গাটাকে আরো সুদৃঢ় করতে হবে। সেইভাবে আমাদের জিনিসটাকে দেখতে হবে অ্যাকচুয়ালি। একই সাথে আমি একটু মনে করি যে সমাধানের মধ্যে আমরা তো এখানে গ্রাহক বলতে যারা শিল্পপতি ইত্যাদি ওনাদের কথা শুনেছি, অনেক অনেক সাধারণ গ্রাহক তো আছে, সাধারণ মানুষ টাকা রেখেছিল তুলতে পারছে না। আমি জানি আমার পরিচিত অনেকজন অসুস্থ, তার অপারেশনের জন্য বিদেশ যেতে হবে, নিজের আমানত এফডিআর মেচিওর করে গেছে কিন্তু টাকা তুলতে পারছে না। এই গ্রাহক স্বস্তির জন্য আমরা তো সমাধান করব, কিন্তু স্বল্প মেয়াদে গ্রাহক স্বস্তির জন্য একটা আলাদা উদ্যোগ প্রয়োজন। আমি জানি যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাহেব উনি হয়তো একটা এই ধরনের স্পেশাল ফান্ডের কথা চিন্তা করছেন এই গ্রাহক স্বস্তির জন্য। এটা আমি ওনাদেরকে উৎসাহিত করব। এই জায়গাটা আপনারা অবশ্যই অর্থনৈতিক উদ্যোক্তাদের যেমন আপনারা ফোকাসে রাখবেন, সাধারণ মানুষ যারা সরল বিশ্বাসে আমানত রেখেছিলেন তাদেরকেও ভুলে যাবেন না। তাদের কষ্টটা এত জোরালোভাবে হয়তো সেমিনারের মধ্যে আসছে না, কিন্তু তাদের স্বস্তিটাও কিন্তু আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজকে বাংলাদেশের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে আমাদের ভবিষ্যৎটা আমরা নৈতিক মানদণ্ডে দাঁড় করাতে পারছি কিনা। আমরা শুধুমাত্র একজন এক্সপার্ট বা একজন বাস্তব ভিত্তিক আলোচনা, শুধু তা নয়, নৈতিক মানদণ্ডের নৈতিক একটা উচ্চতায় বাংলাদেশকে দাঁড় করানো আজকে আমাদের অন্যতম সম্মিলিত একটা চাহিদা। একই সাথে এটাও আমি বলবো যে আমাদের সার্বিক সমাধানের মধ্যে উদ্যোক্তা যারা আসছেন এখানে তারা কথা বলেছেন যে অর্থনীতিকে সচল করাটাও সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কাজ। কারণ আজকে বাংলাদেশে আপনার এই স্থবির অর্থনীতি যদি চলতে থাকে, স্থবিরতা যদি আরো বাড়ে, বেকারত্ব যদি আরো বাড়ে, বিনিয়োগ যদি আরো ঘরের মধ্যেই বসে থাকে, তাহলে এই আলোচনাগুলো কিন্তু একটা কাগজে আলোচনা হয়ে যাবে। কালকে আরো দুইটা সমস্যা বড় হয়ে দাঁড়াবে। কালকে হয়তো আর এই আলোচনায় মানুষ শুনতে চাইবে না, শুনতে চাইবে যে বেকারত্ব কিভাবে দূর করব, শুনতে চাইবে যে এই যে মূল্যস্ফীতির ধাক্কায় যে জর্জরিত পারিবারিক বাস্তবতা সেটা কিভাবে সমাধান করব। সো অর্থনীতিকে সচল করাটাও অত্যন্ত জরুরি। এখানে আমি আর খুব বেশি বলার প্রয়োজন নাই, অনেকগুলো স্পেসিফিক উদ্যোগ এসছে, প্রস্তাবনা এসছে। আমাদের যিনি ফারুক মঈনুদ্দিন সাহেব, আমার মনে হলো খুবই ইন্টারেস্টিং একটা পরামর্শ দিয়ে গেছেন। এই যে আপনার যেগুলো যে আমরা ঋণ খেলাপি বলি, ঋণ খেলাপির মধ্যে উনি একটা বিন্যাসের কথা পরামর্শ দিয়েছেন যে একটা পার্ট অফ দ্য ঋণ সুস্পষ্টভাবে এটা হচ্ছে লুটের বিষয়, সেটাকে ঋণ খেলাপি থেকে সরিয়ে উনি যে বললেন যে ব্যাংকিং খাতে প্রোটেস্টেড বিল বলে একটা খাত আছে, এগুলো কিন্তু খুবই উদ্ভাবনী চিন্তা, এগুলো করা দরকার। এগুলোর মাধ্যমে আমাদেরকে ওই জায়গাতেও চিন্তা করা দরকার।